প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর পলিটিক্যাল সায়েন্সের ইন্ডিয়ান ডেমোক্রেসি চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটিতে মূল পয়েন্ট রয়েছে তিনটি: আইডিয়ালস অফ কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের আদর্শ; ফেডারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি; এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, ভারতবর্ষের সাংবিধানিক গণতন্ত্র। আমি এই তিনটি পয়েন্ট আলোচনা করার পূর্বে ইন্ট্রোডাকশন বা ভূমিকায় কিছু কথা বলবো। প্রথমেই আমরা দেখে নেব সংবিধান কি। সংবিধান হলো কিছু নিয়মনীতির সমষ্টি, যেখানে একটি দেশের আদর্শ, কর্মপন্থা, উদ্দেশ্য, সরকার এবং তার বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা ইত্যাদি বিধিবদ্ধ থাকে। প্রশ্ন উঠতে পারে যে আমাদের দেশের সংবিধান কখন তৈরি হয়েছিল? আমাদের দেশের সংবিধান 1946 সাল থেকে আরম্ভ করে 1949 সালের 26 নভেম্বর পূর্ণতা লাভ করেছিল, এবং আমাদের সংবিধান ইমপ্লিমেন্ট হয়েছিল বা কার্যকরী হয়েছিল বা বলবৎ হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি তারিখে। তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সনের 15ই আগস্ট। পরদিন ভারতবর্ষের কোনো সংবিধানের প্রয়োজনীয়তা ছিল না। আমরা জানি ব্রিটিশ আমাদের দেশে শাসন করেছে 1757 থেকে নিয়ে 1947 পর্যন্ত, 190 বৎসর, যেটাকে আমরা প্রায় 200 বৎসর বলে থাকি। ব্রিটিশ যখন আমাদের দেশ শাসন করছিল, ব্রিটিশ শাসনের শেষ ভাগ থেকেই ভারতীয় নেতৃবৃন্দ অনুধাবন করতে পেরেছিলেন যে আমাদের দেশ অচিরেই স্বাধীন হয়ে যাবে। তাই in the year 1922, Mahatma Gandhi first time raised the demand of a constitution. And later on, in the year 1924, Swaraj Party also demanded a constituent assembly, গণপরিষদ বা সংবিধান সভার দাবি উত্থাপন করেছিল স্বরাজ পার্টি বা স্বরাজ দল, যে গণপরিষদ বা সংবিধান সভা সংবিধান রচনা করবে। And in the year 1934, Indian National Congress passed a resolution demanding a constituent assembly. And finally, in the year 1946, when cabinet mission came to India, a constituent assembly was formed. In the general election of 1945 in England, Labour Party won the election and formed government, and in March 1946 they sent a committee of 3 cabinet ministers who were Sir Stafford Cripps, A.B. Alexander and Patrick Lawrence. এই ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল
1946 সনের মার্চ মাসে the objectives of the cabinet mission was to create a congenial environment and to make necessary preparation for making a new constitution for India. ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসার উদ্দেশ্য ছিল একটি সুন্দর সংবিধান রচনার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা এবং সংবিধান রচনার প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করা। এটাই ছিল ক্যাবিনেট মিশনের প্রধান উদ্দেশ্য। তো ক্যাবিনেট মিশন যখন ভারতবর্ষে আসলো তখন তারা সংবিধান রচনার জন্য একটি সংবিধান সভা তৈরি করার রূপরেখা আমাদেরকে দিল, যে সভাতে পাকিস্তানের অংশ মিলিয়ে সর্বমোট 389 মেম্বার ছিলেন। So total members of the Constituent Assembly including Pakistan was 389 এবং এই সংবিধান সভার প্রথম অধিবেশন বসেছিল 1946 সনের 1946-এর 9 ডিসেম্বরে। এই প্রথম অধিবেশনে সংবিধান সভার একজন বয়োজ্যেষ্ঠ সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি নির্বাচন করা হয় এবং উনি সভার কার্য পরিচালনা করেন। The first president or chairman of the Constituent Assembly was Dr. সচ্চিদানন্দ সিনহা, অথবা আমরা এভাবে বলতে পারি the temporary president of the Constituent Assembly was Dr. সচ্চিদানন্দ সিনহা। এবং তারপর সংবিধান সভার কার্যপ্রণালী পরিচালনার জন্য সংবিধান সভা স্থায়ীভাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে নির্বাচিত করে। তাই আমরা বলবো ডক্টর রাজেন্দ্র প্রসাদ was the permanent president of the Constituent Assembly. তো আমাদের যদি প্রশ্ন আসে যে সংবিধান সভার সভাপতি কে ছিলেন, তো আমরা বলবো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যদি বলা হয় অস্থায়ী সভাপতি বা প্রথম সভাপতি যদি বলা হয়, তাহলে আমরা বলবো ডক্টর সচ্চিদানন্দ সিনহা। উনি টেম্পোরারি ছিলেন, অস্থায়ী ছিলেন। যাই হোক, সংবিধান সভার প্রথম অধিবেশন বসল 9 ডিসেম্বর 1946 সনে। তখন ভারতবর্ষ ব্রিটিশের অধীনে ছিল, পাকিস্তানও আমাদের ভিতরে ছিল। 1947 সনের 15ই আগস্টের পূর্বে আমরা সংবিধান রচনার কাজ আশানুরূপভাবে এগিয়ে নিয়ে যেতে পারিনি। কয়েকটি সমস্যা ছিল আমাদের সামনে, কারণ ভারতবর্ষের তখন দুটি প্রধান রাজনৈতিক দল ছিল, মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস। এই দুটি দলের মধ্যে মতানৈক্য ছিল, নাম্বার 1। নাম্বার 2, ভারতবর্ষ তখন ব্রিটিশের অধীনে ছিল, তাই আমাদের সংবিধান রচনায় ব্রিটিশের হস্তক্ষেপও ছিল। এগুলোর জন্য আমাদের সংবিধান রচনার কাজ সঠিকভাবে এগিয়ে নেওয়া যায়নি। তো আমরা যখন স্বাধীন হলাম 1947 সনের 15ই আগস্ট, তখন ব্রিটিশও আমাদের দেশ থেকে চলে গেল, আবার মুসলিম লীগের প্রভাবও আমাদের দেশে কমে গেল বা হ্রাস পেল। তাই আমরা তখন পাকিস্তানের অংশ ছেড়ে দিয়ে আমাদের সংবিধান সভায় সদস্য সংখ্যা থাকলো 292। তো আমাদের যদি প্রশ্ন আসে যে পাকিস্তানের অংশ মিলিয়ে সংবিধান সভার সদস্য সংখ্যা কত ছিল, তো আমরা বলবো 389। এবং যদি প্রশ্ন আসে পাকিস্তানের অংশ ছেড়ে দিয়ে
how many members were in the Constituent Assembly excluding Pakistan, or পাকিস্তানের অংশ ছেড়ে দিয়ে আমাদের ভারতের সংবিধান সভার সদস্য সংখ্যা কত ছিল, তাহলে বলবো আমরা 292। যাই হোক, এই 292 মেম্বার্সের যে সংবিধান সভা, এই সংবিধান সভা স্বাধীনতার পরবর্তীতে 15ই আগস্ট 1948-এর পরবর্তীতে 29 আগস্ট 1948-এ একটি কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি, যেটাকে বাংলায় বলা হয় সংবিধান খসড়া সমিতি বা কমিটি, তৈরি করে। এই সংবিধান খসড়া সমিতিতে সর্বমোট সদস্য সংখ্যা ছিলেন 7 জন। এই খসড়া সমিতির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো যদি প্রশ্ন আসে আমাদের, হু ওয়াজ দি চেয়ারম্যান or president of the drafting committee of Indian Constitution, তো আমরা বলবো ডক্টর ভীমরাও আম্বেদকর। এই ড্রাফটিং কমিটিতে বা সংবিধান খসড়া সমিতিতে সর্বমোট সদস্য সংখ্যা ছিলেন 7 জন। এই 7 জনকে বেছে নেওয়া হয়েছিল যারা সংবিধান সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। ওরা পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান পড়েছেন এবং পড়ে একটি সংবিধানের খসড়া তৈরি করলেন, এবং এই খসড়াটি সংবিধান সভার হাতে তুলে দিলেন। সংবিধান সভা, যেটাকে ইংলিশে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটাকে বাংলায় গণপরিষদ বলা হয় থাকে, এই সংবিধান সভা দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত 1949 সনের 26 নভেম্বর তারিখে সংবিধানকে চূড়ান্ত রূপ দিল। আমাদের সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনার স্বাক্ষর সংবিধানে দিয়ে দিলেন। তাহলে আমরা বলতে পারি আমাদের সংবিধান চূড়ান্ত রূপ ধারণ করেছে 1949 সনের 26 নভেম্বর। আবার এটাও বলতে পারি আমাদের সংবিধান লেখা সম্পূর্ণ হয় 1949 সনের 26 নভেম্বর। অন্যভাবে বলতে পারি আমাদের সংবিধান গৃহীত হয় 1949 সনের 26 নভেম্বর। যাই হোক, তো সংবিধান রচনায় সময় লেগেছিল প্রায় 3 বছর, প্রায় 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছর, এবং অনেকগুলি অধিবেশন এই সংবিধান সভা করেছিল। এই সর্বমোট অধিবেশনের সংখ্যা আমাদের বইয়েও দেওয়া আছে, এগুলা বিস্তারিত পড়লে সবাই পাবে। তো আমরা দেখলাম আমাদের সংবিধান গৃহীত হয়ে গেল এবং বিভিন্ন অফিসিয়াল প্রসিজিওর মেনটেন করার জন্য ওই তারিখেই, অর্থাৎ 1949 সনের 26 নভেম্বর তারিখেই আমাদের সংবিধান বলবৎ করা যায়নি। তাই 1950 সনের 26 জানুয়ারি তারিখে আমাদের সংবিধান বলবৎ হলো বা কার্যকরী হলো বা প্রয়োগ করা হলো, যেটাকে ইংরেজিতে বলতে পারি আমরা কেম ইনটু ফোর্স or implemented or executed, হলো 1950 26 জানুয়ারি। ওই দিন থেকেই আমরা একটি গণতান্ত্রিক গণরাজ্যিক সার্বভৌম দেশে রূপান্তরিত হলাম। তো প্রশ্ন আসতে পারে, আমরা স্বাধীন হলাম 1948 সনের 15ই আগস্ট, আর আমাদের সংবিধান কার্যকরী হলো 1950 সনের 26 জানুয়ারি তারিখে। তো ওই যে মধ্যকালীন সময়ে 1948-এর 15 আগস্ট থেকে 1950 সনের 26 জানুয়ারি পর্যন্ত আমরা কোন নিয়মের অধীনে আমাদের দেশ চালালাম বা দেশ শাসন করলাম, এটার উত্তরে আমরা বলবো
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ভারত সরকার আইন 1935, এই আইনের মাধ্যমে, যে আইনটি ব্রিটিশ সরকার করেছিল 1935 সালে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ওই আইন দ্বারা আমাদের দেশ পরিচালিত হলো 1947 সনের 15ই আগস্ট থেকে 1950 সনের 26 জানুয়ারি পর্যন্ত। তো আমরা ইন্ট্রোডাকশনে এতটুকুই আলোচনা করলাম। এবার আমরা চলে যাব এই চ্যাপ্টারের প্রথম পয়েন্ট, আইডিয়ালস অফ দি কনস্টিটিউশন, আমাদের সংবিধানের আদর্শ। আমাদের সংবিধানের আদর্শ সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমেই আমরা আলোচনা করতে হবে সংবিধানের প্রিএম্বল সম্পর্কে। প্রিএম্বল বা বাংলা যেটাকে বলে প্রস্তাবনা, যেটা আমাদের সংবিধানের প্রথম পাতায় আছে। We the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. এটাই হলো ভারতবর্ষের সংবিধানের প্রিএম্বল বা প্রস্তাবনা। এই প্রস্তাবনাকে ভারতবর্ষের সংবিধানের সোল বা আত্মা বলে চিহ্নিত করা হয়। কেউ কেউ আবার এটাকে বলেছেন দি কনসায়েন্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে সংবিধানের বিবেকও বলা হয় এটাকে। আবার কেউ বলেছেন দ্য থ্রেশহোল্ড অ্যান্ড দি কিজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। যাই হোক, বিভিন্নভাবে এই সংবিধানের প্রিএম্বলকে অভিহিত করা হয়েছে। এই সংবিধানের প্রিএম্বলের প্রথম সেন্টেন্সটি আরম্ভ হয়েছে উই দি পিপুল অফ ইন্ডিয়া শব্দগুচ্ছ দিয়ে। এই শব্দগুচ্ছর দ্বারা আমাদের ফ্রেমাররা, সংবিধান সভার প্রস্তুতকারকরা এটাই বোঝাতে চেয়েছেন যে the actual authority of the Constitution is the Indian people themselves. It belongs solely to them, and they are the main force behind the making of the Indian Constitution. এই শব্দগুচ্ছের দ্বারা এটা বোঝানো হয়েছে যে ভারতবর্ষের সংবিধানের প্রকৃত কর্তৃপক্ষ হল ভারতের জনগণ, এবং এই সংবিধানের একমাত্র অধিকার ভারতবর্ষের জনগণের। এবং এই সংবিধান তৈরি করার পেছনে যে মূল শক্তি, সেটাও ভারতীয় জনগণ। এরা ভারতবর্ষের মানুষের যে কর্তৃত্ব, মানুষের যে অধিকার, এই শব্দগুচ্ছের দ্বারা বোঝানো হয়েছে। এর পরবর্তীতে বলা হয়েছে 5টি সিগনিফিক্যান্ট ওয়ার্ডস রয়েছে। এগুলা হলো সভারেন, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, রিপাবলিক। সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এই 5টি ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ডস বা শব্দগুচ্ছ। ভারতবর্ষের সংবিধানের আইডিয়ালস বা
আদর্শ বুঝতে হলে এই 5টি শব্দ সম্পর্কে আমাদের জানা একান্ত প্রয়োজন। এটা সম্পর্কে একটি বড় প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, যে ভারতবর্ষের সংবিধানের গুরুত্বপূর্ণ শব্দগুলি কি কি আলোচনা করো। তো প্রথমেই আমরা দেখব সভারেন। সভারেন মানে কি? সভারেন মানে বাংলায় হচ্ছে সার্বভৌম, সুপ্রিম পাওয়ার বা সর্বোচ্চ ক্ষমতা। ভারতবর্ষের সংবিধান ঘোষণা করেছে যে ভারতবর্ষ একটি সার্বভৌম দেশ। সার্বভৌমত্ব আবার দু ধরনের হয়, একটি হলো ইন্টারনাল সভারেন্টি, আভ্যন্তরীণ সার্বভৌমত্ব, আর একটি হলো এক্সটার্নাল সভারেন্টি, যেটা বহিরাঙ্গিক সার্বভৌমত্ব। তো ইন্টারনাল সভারেন্টি দিয়ে বা আভ্যন্তরীণ সার্বভৌমত্ব দিয়ে এটা বোঝানো হয়েছে যে ভারতবর্ষের সরকার বা ভারতবর্ষ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ভারতবর্ষের ভিতরে কোনো ব্যক্তি হন আর কোনো সংস্থা হোক, সব কিছুই ভারতের সরকারের অধীনে কাজ করবে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ কোনো সমস্যা ভারতবর্ষ নিজেই সমাধান করবে। কোনো সংস্থার ডিকটেশনে বা অঙ্গুলি হিলনে ভারতবর্ষের সরকার চলবে না। ভারতবর্ষের ভিতরের যে সংস্থা হোক আর ব্যক্তি হন, সবাইকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে ভারতবর্ষের সরকার। ভারতবর্ষের সরকারই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বা সার্বভৌম ক্ষমতার অধিকারী। আবার এক্সটার্নাল সভারেন্টি, বহিরাঙ্গিক সার্বভৌমত্ব দিয়ে এটা বোঝানো হয়েছে যে ভারতবর্ষ কোনো ফরেন কান্ট্রির বা কোনো বিদেশি রাষ্ট্রের অঙ্গুলি হিলনে চলে না। ভারতবর্ষ নিজের কার্যপন্থা নিজেই স্থির করে, এটা অন্য কোনো দেশের ডাইরেকশনে বা নির্দেশে ভারতবর্ষ চলে না। 2 নম্বর গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে সোশিয়ালিস্ট। মানে সমাজতান্ত্রিক। এই শব্দটি প্রথম অবস্থায় সংবিধানে ছিল না। দি ওয়ার্ড সোশিয়ালিস্ট অ্যান্ড সেকুলার, এই 5টি সিগনিফিক্যান্ট ওয়ার্ডের মধ্যে 2টি ছিল না। But in the year 1976, by the 42nd constitutional amendment, these 2 words were incorporated in our constitution. সংবিধানের 42 নম্বর সংশোধনীর দ্বারা 1976 সালে এই শব্দ দুটি সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে ভারতবর্ষের সংবিধানে কত সালে এবং কততম সংশোধনীর দ্বারা সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা উত্তরে বলবো 1976 সালে 42 নম্বর সংবিধান সংশোধনীর দ্বারা সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতবর্ষের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমাজতান্ত্রিক শব্দটি আমরা বুঝে নেই। সমাজতান্ত্রিক শব্দটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে সাম্যবাদী চিন্তাভাবনা। এর উল্টোটা হচ্ছে
পুঁজিবাদী আদর্শ বা ক্যাপিটালিজম সমাজতান্ত্রিক শব্দটির দ্বারা বা সোশ্যালিস্ট শব্দটির দ্বারা এটা বোঝানো হয়েছে all the ways and means of production would be nationalized, মানে আমাদের উৎপাদনের যতটি উৎপাদন যন্ত্র বা কারখানা থাকবে সব কিছু রাষ্ট্রায়ত্ত থাকবে, ব্যক্তি মালিকানাধীন থাকবে না। Socialism shall be established through the equal distribution of the national income and the mixed economy. তো আমরা দেখি বিশ্বে দুটি অর্থনীতি খুব প্রভাবশালী। নাম্বার 1 পুঁজিবাদী অর্থনীতি, নাম্বার 2 সাম্যবাদী অর্থনীতি। সাম্যবাদী অর্থনীতিতে everything will be produced by the government from car to pin, and economy will be controlled by the government. একটি দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করবে সরকার, অন্যদিকে এটা একটা সেন্ট্রালাইজড ইকোনমি, কেন্দ্রীভূত অর্থনীতি। অন্যদিকে থাকে পুঁজিবাদী অর্থনীতি, ওইখানে থাকে ডিসেন্ট্রালাইজড ইকোনমি, ওইখানে থাকে কম্পিটিশন, প্রতিযোগিতামূলক অর্থনীতি। ওইখানে উৎপাদন যন্ত্র যেগুলা সরকারের হাতে সবটা নিয়ন্ত্রিত থাকবে না, ব্যক্তি মালিকানাধীন উৎপাদন চলবে। যাই হোক, আমাদের তখন অনেক সময় সামাজিক ন্যায় বিঘ্নিত হয়। তাই আমাদের ভারতবর্ষের সরকার সোশ্যালিস্ট শব্দটির দ্বারা বা সমাজতান্ত্রিক শব্দটির দ্বারা এটা স্পষ্ট করতে চেয়েছেন যে ভারতবর্ষের যত প্রোডাকশন বা উৎপাদন সবকিছু সরকার নিয়ন্ত্রিত থাকবে, সব রাষ্ট্রায়ত্ত থাকবে, এবং ন্যাশনাল ইনকাম যেগুলা রাষ্ট্রীয় আয় এগুলার সমবিতরণ হবে। এখানে ধনী গরিবের মধ্যে বৈষম্য থাকবে না, সমতা থাকবে। The national economy shall be determined by the people themselves. Country's economy shall not be guided by any capitalist class of people. এটার দ্বারা এটাও বোঝানো হয়েছে যে আমাদের দেশের অর্থনীতি পরিচালিত হবে দেশের মানুষের দ্বারা, কয়েকজন পুঁজিবাদী মানুষের দ্বারা নয়। যাই হোক, এর পরবর্তী শব্দটিতে ও গুরুত্বপূর্ণ শব্দটিতে আমরা চলে যাচ্ছি ধর্মনিরপেক্ষ, সেকুলার। এই সেকুলার শব্দটিও 1976 সালে 42 নম্বর সংশোধনীর দ্বারা ভারতবর্ষের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সেকুলার শব্দটির দ্বারা বোঝানো হয়েছে যে ইন্ডিয়া ইজ সেকুলার কান্ট্রি, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। দেয়ার ইজ নো স্টেট রিলিজিয়ন, every religion will be equal, no special status will be given to any religion, কোনো স্পেশাল মর্যাদা বা বিশেষ মর্যাদা কোনো ধর্মকে দেওয়া হবে না, এবং ধর্মের ভিত্তিতে কাউকে কোনো অপরচুনিটি বা সুযোগ দেওয়া হবে না। যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকে নিজ নিজ অধিকার পাবে। যাই হোক, এর পরের শব্দটি হচ্ছে ডেমোক্রেটিক, গণতান্ত্রিক। আমরা জানি বিভিন্ন ধরনের শাসনের ব্যবস্থা পৃথিবীতে ছিল, বর্তমানেও আছে। রাজতন্ত্র,
দনিকতন্ত্র, স্বৈরতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি। রাজতন্ত্র হলো সব থেকে পুরনো ধরনের সরকারি ব্যবস্থা, যেটাকে মোনার্কিয়াল সিস্টেম বলা হয়ে থাকে। এই মোনার্কিটা আবার টু টাইপস, একটা হলো অ্যাবসোলিউট মোনার্কি, আরেকটা হলো লিমিটেড অর কনস্টিটিউশনাল মোনার্কি। অ্যাবসোলিউট মোনার্কি যেমন সৌদি আরবিয়াতে আছে বর্তমানে, চরম রাজতন্ত্র, যেখানে রাজার কথাই দেশের আইন, রাজাই সর্বে সর্বা। আবার কনস্টিটিউশনাল মোনার্কি অথবা লিমিটেড মোনার্কিতে the power of the king or queen will be controlled or limited by the constitution. তো রাজা অথবা রানীর ক্ষমতা নিয়ন্ত্রণ করা হবে সংবিধানের দ্বারা। যেমন ইংল্যান্ডে আছে কনস্টিটিউশনাল মোনার্কি, সেখানে রাজা অথবা রানী থাকবেন, কিন্তু উনার ক্ষমতা সংবিধান দ্বারা সীমিত করে দেওয়া হয়েছে বা নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে। যাই হোক, ধনিকতন্ত্রেও কিছু ধনী মানুষের হাতে ক্ষমতা থাকবে। অভিজাততন্ত্র আবার আছে, অ্যারিস্টোক্রেসি, কেন কিছু অভিজাত লোকের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে। কিন্তু আমাদের দেশে শাসন ক্ষমতার মূল উৎস হলো জনগণ, গণতন্ত্র। গণতন্ত্র শব্দটি দুটি শব্দের মিলনে হয়েছে, একটি হলো গণ আর একটি হলো তন্ত্র। গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন। তাহলে গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন। যে শাসন ব্যবস্থায় ক্ষমতার মূল উৎস হলো জনগণ, সেই শাসন ব্যবস্থাকেই আমরা বলবো গণতন্ত্র। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, আর যে কোনো পদাধিকারী হন, ওনারা সবাই জনগণের কাছ থেকে ক্ষমতা পান, জনগণের সেবক নিযুক্ত হন। জনগণই যেভাবে তাদেরকে উচ্চ আসনে উন্নীত করতে পারেন, ঠিক তদ্রূপভাবে তাদেরকে উচ্চ আসন থেকে নামিয়ে দিতে পারেন। তাহলে আমরা যদি প্রশ্ন আসে গণতন্ত্র বলতে কি বুঝো, তখন আমরা বলবো গণতন্ত্র হলো একটি শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় ক্ষমতার মূল উৎস হলো, সব ধরনের সব ক্ষমতার মূল উৎস হলো দেশের জনগণ। তবে আমাদের সংবিধানের প্রস্তাবনাতে ভারতবর্ষকে গণতান্ত্রিক দেশ বলে ঘোষণা করা হয়েছে। এবং লাস্ট সিগনিফিক্যান্ট ওয়ার্ডটি হলো রিপাবলিক। রিপাবলিক কথাটির বাংলা অর্থ হলো গণরাজ্য। We can say a country is a republic country if the head of the country is elected by the people. The head of the country or state is not hereditary. যদি একটি দেশের প্রধান জনগণের দ্বারা নির্বাচিত হন, তখন সেই দেশকে আমরা বলবো গণরাজ্য। দেশের প্রধান পদটি বংশানুক্রমিক নয়। In our India, the head of our country is the president and he is elected by the people, although it is indirect election. যদিও এটা পরোক্ষ ইলেকশন, কিন্তু বংশানুক্রমিকভাবে নয়। ইংল্যান্ড আছে, গণরাজ্য নয়। কারণ ইংল্যান্ডের প্রধান হলেন রাজা অথবা রানী, এবং রাজা অথবা রানীর পদটি হলো বংশানুক্রমিক। তাই ইংল্যান্ডকে আমরা গণরাজ্য বলতে পারবো না। ভারতবর্ষ গণরাজ্য, কারণ ভারতবর্ষের প্রধান হলেন রাষ্ট্রপতি এবং উনি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হন। যদিও এই নির্বাচনটি হলো পরোক্ষ নির্বাচন। যাই হোক, আমরা এই 5টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তী থাকছে জাস্টিসের কথা, ন্যায় বিধান করবো আমরা। এগুলো আমরা ভারতবর্ষীয় সংবিধানের আইডিয়ালস বা আদর্শ। 3 ধরনের ন্যায়ের কথা বলা হয়েছে আমাদের দেশের সংবিধানের প্রস্তাবনাতে: জাস্টিস, সোশিয়াল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়,
এবং রাজনৈতিক ন্যায়। যদি প্রশ্ন আসে আমাদের সংবিধানের প্রস্তাবনায় কয় ধরনের ন্যায়ের কথা উল্লেখ আছে, তাহলে আমরা বলি 3 ধরনের ন্যায়ের কথা উল্লেখ আছে: সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় এবং রাজনৈতিক ন্যায়। এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব না, এই ক্লাসে বিস্তারিত আলোচনা প্রয়োজন নেই। তাহলে আমাদের সংবিধানের আদর্শের মধ্যেও আছে যে আমরা সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় এবং রাজনৈতিক ন্যায়গুলো আমরা মেনটেন করব। এর পরবর্তীতে লিবার্টির কথা আছে, ইকুয়ালিটির কথা আছে, ফ্র্যাটার্নিটির কথাও সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ আছে। এগুলোই আমাদের সংবিধানের আদর্শ। সংবিধান এই ভিডিওতে এতটুকু আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে অন্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।